দিনই হবে, সন্ধ্যার পরে নেওয়ার তো কোনো সুযোগ নাই মনে হচ্ছে। না, এটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ডেন্ট। তোমরা যদি রাতে করতে চাও সেটা, যদি যে টিচার এবং স্টুডেন্টদের উপর ডিপেন্ডেন্ট। কথা বুঝছো? স্যার না, যেহেতু আমার কাছে মনে হচ্ছে যেটা আমরা যেহেতু সবাই স্যার মানে মোটামুটি জব জবের লাইফে সাথে আছি, রিলেটেড। হ্যাঁ সেক্ষেত্রে মনে হয় সন্ধ্যার পরেই আচ্ছা, সেই ক্ষেত্রে করাটা। তোমার মাহবুব স্যার বা চেয়ারম্যান স্যারের সাথে একটু কথা বলে নিও। আচ্ছা, ঠিক আছে? আর উইকেন্ড তো সাধারণত থাকো তোমরা, উইকেন্ড গুলো। উইকেন্ড বলতে স্যার, হ্যাঁ আমার আবার স্যার শুক্রবারে বন্ধ, শুধু শনিবারে অফিস আছে আমার। 6 দিন অফিস। হ্যাঁ, তো এই কারণে উইকেন্ড ওই শুক্রবারই। আচ্ছা, 10 জন। আরো কে কে মনে হয় জয়েন করছে? আরিফ জয়েন করছে। আর কে আছে নতুন করে আর চিনতেছি না। রাজীব। রাজীব কোন সেমে, কোন ব্যাচে? স্যার আমাদের ব্যাচের স্যার 11 ব্যাচ। হ্যাঁ রাজীব মানে কোন রাজীব, এটা দেখি তো। 11 ব্যাচে রাজীব আখতারুজ্জামান রনি তো 11 ব্যাচ না, জি আতিকদের স্যার, ব্যাচ বেসিক্যালি। আতিকদের ব্যাচে, হ্যাঁ 11 ব্যাচ। রাজীব কি ওই রাজীব নাকি? আচ্ছা, রাজীব কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝছি এবার তুমি কোন রাজীব, তোমার ভয়েস বুঝছি। আচ্ছা তুমি কি করো এখন? স্যার ওই ইসে একটা কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপ মানে অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে আছে। আচ্ছা, অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে। আজকে তোমার মানে অফিস কি ছুটি আজকে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার একটু কাজ ছিল আর কি দুপুরবেলা, তো এই কারণে আমি বলছিলাম যে 4টার দিকে। আচ্ছা, সমস্যা নাই। এখন ওই কিছু কিছু, আর না হলে আমি ক্লাসটা রেকর্ড করে রাখতেছি, তো মানে আমি যদি অনলাইনে হ্যাঁ ক্লাস নিলে আমি রেকর্ড হ্যাঁ করে রাখবো। রেকর্ড করে আমার এখানে যে ক্লাস মেটেরিয়াল আছে এখানে হচ্ছে মানে ইউটিউবে আপলোড করে এখানে দিয়ে দিব আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে? জি মানে স্যার এখানে ঠিক আছে। ইউটিউবে দিয়ে দিব। আচ্ছা, যেটা বলছিলাম যে তোমাদের এখানে তো প্রায় 10 জন আমরা পাইলাম। এখন এখান থেকে আসলে 5টা যে আমি ডোমেন দেখা আছে, ইনিশিয়ালি হচ্ছে ধরো এই দুই টপিকস যদি আমরা চিন্তা করি বা দুই চ্যাপ্টার, সেখান থেকে আজকে আমি কিছু জিনিস জাস্ট এই ইন্ট্রোডাকশনের কথাগুলো বলবো, আর বাকিগুলো হচ্ছে তোমাদেরকে কাজ দিব। ঠিক আছে? রিসোর্স দিব, তোমাদেরকে কাজ দিব। এখন প্রতিটা মানে এখানে আমি এই যে বইটা ফলো করতেছি প্লাস ইন্টারনেট থেকে, আর ফাইনাল যে পরীক্ষা হবে বেসিক্যালি এই টার্মগুলো থেকেই হবে। তো এইখান থেকে তোমাদেরকে কোশ্চিন বানাবা নিজেরা এবং কোশ্চিনের অ্যান্সার তৈরি করবা। যদি কোনো বিষয় ধরো মানে এক একদিন আমি এক একটা নিয়ে কথা বলবো, এখান থেকে যতটুকু তোমরা জমা দিতে পারো। যেমন এইটা হচ্ছে মানে 2টা অ্যাসাইনমেন্ট টাইপের হবে, মানে এই যে ডিস্টিংগুইশ ভেরিয়াস টেস্টিং এরিয়া। তো ওখান থেকে তুমি কোশ্চিন বানাবা প্লাস কোশ্চিনের অ্যান্সার। এখানে কোশ্চিন বানাবো বলতে আসলে যেমন আজকে যে ফার্স্ট চ্যাপ্টার যেটা আমি একটু দেখাবো, এখানে চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চিন আছে, বাট এই কোশ্চিনের অ্যান্সার গুলো তুমি এমন ভাবে তৈরি করবা যাতে এই কোশ্চিন গুলোই হচ্ছে ফাইনালে কোশ্চিন থেকে থাকে এবং সেখান থেকে তুমি হচ্ছে অ্যান্সার করতে পারো। মানে কোশ্চিন গুলো তোমার থাকবে প্লাস হচ্ছে অ্যান্সার গুলো তৈরি করবা, আর কোশ্চিন গুলো আমি আবার দেখে দিব যে এর ভিতরে আরো বাইরে আরো কোনো কোশ্চিন আছে কিনা। কথা বুঝতে পারছো কিনা? দ্যাট মিনস কাজ তোমাদের নিজেদেরকে হচ্ছে অনেক বেশি করতে হবে, কারণ আসলে মাস্টার্স লেভেলে শুধু কথা বলে চলে গেলে এটার কোনো মানে মানে ইফেক্ট কোনো কিছুই হবে না। আর যারা সফটওয়্যার লাইনে জব করো তারা তো আসলে প্র্যাকটিক্যাল হ্যান্ড গুলো আরো বেশি বোঝো। এখানে তো বেসিক্যালি সবই হচ্ছে থিওরিটিক্যাল টাইপের ইস্যু। এটা আমি নেক্সট ক্লাস থেকে আমি ভাগ করে দিব। মানে এখানে কে কোনটা, তোমাদের কারো কাছে কি তোমাদের কমপ্লিট স্টুডেন্ট লিস্ট আছে? কারো কাছে আছে নাকি? নাই স্যার মানে এই গ্রুপে তো একটা ফটো দেওয়া আছে মানে এই যে আগের ব্যাচের, হ্যাঁ, আর আমাদের ব্যাচে শুধু ওইটা স্যার দিবনি ফটো, ওইটা আছে আমার কাছে। বুঝি নাই তোমার কথা। ওটা কি আমার সফট কপি আছে? রিসেন্ট 13 জন গ্রুপের যে ছবিটা আছে, এখানে 13 জনের লিস্ট দেয়া আছে। আচ্ছা, আমি একটা গুগল ফর্ম দিলে তো মনে হয় সবাই করে দিবে। জি আর স্যার। তোমাদের কোনো এমনি ইমেল গ্রুপ তো নাই? না স্যার, নাই, ইমেল গ্রুপ নাই। স্যার আমার মনে হয় যে স্যার ফেসবুকের চেয়ে হোয়াটসঅ্যাপ যদি একটা গ্রুপ থাকতো এবং সেখানে যদি আমরা বিশেষ করে এই যে রেকর্ড ক্লাস এগুলো আপলোড করে ওখানে লিংক শেয়ার বা এইসব থাকলো, মানে একটা কমন প্ল্যাটফর্ম থাকলে স্যার সুবিধা হতো। মেসেঞ্জার তো আমি আমি তো সাধারণত হোয়াটসঅ্যাপই প্রিফার করি। হোয়াটসঅ্যাপ বা স্যার এই যে তোমার বুঝলাম এখানে স্যার, এখন আজকে আমি ক্লাস করলাম, কালকেটা তো করতে পারবো না, না, এরপরে এই যে না, ওইটার ক্ষেত্রে হচ্ছে এই যে গুগল ক্লাসরুম আমি যেটা ব্যবহার করব এখানে সব মেটেরিয়াল থাকবে। কথা বুঝতে পারছো? এখানে আমি সেকশন করে তোমার রিসোর্স মেটেরিয়াল, সুযোগ নেই। সরি
গুগল ক্লাসরুম থেকে ক্লাস নেওয়ার সুযোগ নাই? মিটে তো মনে হয় করা যায়, গুগল মিটে। না, ক্লাস তো অডিও হচ্ছে তোমার জুম বেটার, কারণ গুগল ক্লাসরুমে হচ্ছে তোমার ইন্টারনেট হাই স্পিড লাগে নরমালি। কথা বুঝতে পারছো? কারণ আন্ডার গ্রাজুয়েটে তো আমরা অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি, আর এটা এগুলো মানে এই জুম আমাদের প্রিমিয়াম ভার্সন, সো এটাতে প্রবলেম নাই আর কি। আর এখানে মেটেরিয়াল গুলো সব হ্যান্ডেল করবো হচ্ছে এখান থেকে, গুগল ক্লাসরুম থেকে। কথা বুঝতে পারছো কিনা? সমস্ত মেটেরিয়াল প্লাস তোমাকে যে অ্যাসাইনমেন্ট দিব, এখানে যারা জয়েন করছে, যেমন এখানে কয়জন জয়েন করছে, সবাই 12 জন জয়েন করছে, সবাই মেল পাবে, এবং মেলের রেসপেক্টে তোমাকে অ্যাসাইনমেন্ট যদি আমি যেটা দিব সেটা হচ্ছে সাবমিট করতে হবে। মানে নির্দিষ্ট টাইম ডিউরেশন থাকবে, এর ভিতরে এগুলো সাবমিট করতে হবে। কথা বুঝতে পারছো কিনা? এটা টোটালি এখান থেকে হ্যান্ডেল করবো। আর এখানে সমস্ত রিসোর্স গুলো থাকবে, ভিডিও লেকচার বা যার যেটা মানে বুক প্লাস হচ্ছে প্রেজেন্ট স্লাইড, সবই হচ্ছে এখানে পাবা। মানে এখানে লগ ইন করলেই তুমি গুগল ক্লাসরুমের অ্যাপ আছে, বা তুমি গুগল ক্লাসরুমের হচ্ছে অনলাইনে জয়েন করো, তুমি এখান থেকে দেখে নিতে পারবা। মানে যে ইমেল দিয়ে তোমার এখানে কানেক্টেড করা আছে। কিন্তু আমার তো মনে হয় তোমাদের সবারই হচ্ছে পিএসটিউর অ্যাকাউন্ট ছিল। পিএসটিউর কি জি মানে স্যার আছে, এখনো আছে আমাদের মেইল। জি স্যার আছে। পিএসটিউর অ্যাকাউন্ট হইলে এখান থেকে একবারে সবাইকে ইনভাইট করে দেওয়া যেত, মানে যদি সব ডাটা পাওয়া যেত। কথা বুঝতে পারছো? তখন এটা মেইনটেইন হচ্ছে সুবিধা হয়। আচ্ছা, দেখা যাক আর কি, সেটা মাহবুব স্যারের সাথে থাকতে পারে। আর এইখানে হচ্ছে অ্যাটেন্ডেন্সের একটা ইস্যু দিয়ে রাখবো, এখানে একটা ক্লাসরুম থাকবে, মানে তোমরা নিজেরাই হচ্ছে এখানে একটা গুগল শিট থাকবে, এই শিটে হচ্ছে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিবে আর কি, যেটা আমি মানে আন্ডার গ্রাজুয়েটের হচ্ছে এগুলো সব ম্যানেজ করি হবে। এখানে তোমার ক্লাসরুমে এখানে মানে সরি এখানে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট গুলো এখানে ম্যানেজ করি আর কি। প্রত্যেকটা ব্যাচেরই আমার এখানে গুগল ক্লাসরুমে সব হচ্ছে স্টোর আছে। এখানে মানে এখানে সব আমি রোল নাম্বার, নেম এবং আইডি আছে। রেজিস্ট্রেশন তো তোমাদের আগের গুলোই মনে হয়, নাকি রোল নাম্বার শুধু চেঞ্জ? জি স্যার, রেজিস্ট্রেশন আছে। তাহলে এখানে হচ্ছে গুগল শিট আমি করে রাখবো আর কি। ঠিক আছে, আজকে প্রথম ক্লাস তো গুগল শিট করে রাখবো। কেউ কি স্ক্রিন শেয়ার করছে নাকি, না কি যেন প্রবলেম? তাহলে এটা ইস্যু গেল। এখন আছে আচ্ছা, তা এখন দেখো প্রথম যে টপিকসটা ছিল আমাদের, আমি যদি একটু দেখি যে ইন্ট্রোডাকশন এন্ড রিভিউ অফ সফটওয়্যার টেস্টিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, আসলে এর ভিতরে কি কি জিনিস আছে বা এই ইস্যুগুলো যদি আমরা একটু দেখে নিতে চাই, বেসিক্যালি ওই প্রফেসরের বই থেকে আমি দেখাচ্ছি, বা প্রফেসরের বই প্লাস ওই চ্যাপ্টার 1 থেকে। তো এটার ভিতরে বেশ কিছু ইস্যু আছে, বা যে প্রথমত আসলে কোয়ালিটি জিনিসটা কেন আসছে, প্রথম কথা। ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসার আগে আসলে কোয়ালিটি অ্যাসুরেন্স বা কোয়ালিটি জিনিসটা কেন আসছে, যদি সেটার একটু মানে থিওরিটিক্যাল কথা, যেগুলো আসলে এই টার্মটা যদি আমরা নরমালি দেখি, আমরা যদি দেখো যে বেসিক কনসেপ্ট এন্ড প্রিলিমিনারিতে যদি নরমালি দেখি, যে সফটওয়্যারের যে ইস্যুটা, আসলে সফটওয়্যার একটা ওই যে নরম্যান ল্যাব অগাস্টিন নামে যে তোমার সায়েন্টিস্ট আছে, তার মেন কথা হচ্ছে যে সফটওয়্যার ইজ লাইক এন্ট্রপি। এন্ট্রপি তোমরা ফিজিক্সে পড়ার কথা। ইট ইজ ডিফিকাল্ট টু গ্রাস্প, ওয়েটস নাথিং অ্যান্ড অবে দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, যেটা ফিজিক্সের যে একটা সেকেন্ড ল ছিল থার্মোডাইনামিক্সের, যে তোমার হচ্ছে শক্তির শুধু রূপান্তর হয়, তাই না? মানে আমাদের যে মানে যে সমস্ত শক্তিগুলো ছিল, আলো মানে যে ন্যাচারাল যে পাওয়ার গুলো ছিল, তার শুধু রূপান্তর হয়, কিন্তু কোনো শেষ হয় না। বেসিক কথা এটা ছিল। তো ওর সাথেই সফটওয়্যারের তুলনা করছে। আসলে কোন একটা সফটওয়্যার যখন ডেভেলপ হয়, দেখবা যে এর কাজ হচ্ছে বাড়তেই থাকে। কিছু কিছু মানে এমন কোন সফটওয়্যার বলতে পারো যেগুলো হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে, একেবারে ভ্যানিশ হয়ে গেছে, অথবা চেঞ্জ হয়েছে। যেমন ধরো যদি তুমি অপারেটিং সিস্টেমের কথা চিন্তা করো, প্রথম দিকে যে অপারেটিং সিস্টেম ছিল, যেটা ধরো মাইক্রোসফটের যদি চিন্তা করো, মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমটা কেমন ছিল? তোমার কমান্ড লাইন বেস ছিল, তাই না? যদি মাইক্রোসফটের যে প্রথম অপারেটিং সিস্টেম ডস ছিল, ডিক্স অপারেটিং সিস্টেম, এটা ছিল তো তোমার বেসিক্যালি কমান্ড লাইন ইন্টারফেস।
মানে প্রথম দিককার, এর আগেও আরো কিছু ভার্সন ছিল, বাট সবই ছিল কমান্ড লাইন ইন্টারফেস। পরবর্তীতে তো হচ্ছে মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে আসলো। কারণ কি, মানুষের সুবিধার্থে গ্রাফিক্যাল ইন্টারফেস নিয়ে আসলো। দ্যাট মিনস এই যে মাইক্রোসফট উইন্ডোজের যে ভার্সন গুলো শুরু হলো 95 থেকে, তারপরে এগুলো চলতে আছে। আজকে ধরো 2022 এসে এখন উইন্ডোজের কোন ভার্সন চলতেছে? উইন্ডোজ 11 চলতেছে। এবং প্রতিটা ভার্সনের কিন্তু আসলে কি হয়েছে, তার প্রপার্টি গুলো ইনক্রিজ হয়েছে। সিম্পল কথা চিন্তা করো, উইন্ডোজের যদি তোমরা কি ডস অপারেটিং সিস্টেম কেউ ব্যবহার করছো কখনো, না স্যার। বা কোনো কিছুতে কাজ করছো? ডসে তো যারা সফটওয়্যার কোম্পানি বা এই আইটিতে যারা কাজ করো, তারা কোনো কাজ করছো? স্যার উবুন্টুতে তো কমান্ড লাইনে কাজ করা হয়। হ্যাঁ, বেসিক্যালি যে এটা ছিল, মানে অপারেটিং সিস্টেম বলতেই যে এরকম ছিল, যার একটা ভার্সন হচ্ছে উইন্ডোজের সাথে বিল্ট ইন এখনো আছে। সিএমডি গেলতে গেলে এটা কিন্তু ডস অপারেটিং সিস্টেম। কথা বুঝতে পারছো কিনা? বেসিক্যালি এটা ডস অপারেটিং সিস্টেম। দ্যাট মিনস এখানে তুমি ডিরেক্টরি দিয়ে সবকিছু দেখতেছো, বাট এই যে ফ্যাসিলিটিস গুলো ছিল প্রথম দিকের যে কম্পিউটার গুলো ছিল, সেখান থেকে ডেভেলপ করতে করতে, মানে দ্যাট মিনস অপারেটিং সিস্টেমকে ডেভেলপ করতে করতে আজকে কোথায় আসছে? মানে এক মাইক্রোসফট দিয়ে আমরা কত কিছু, মানে উইন্ডোজ দিয়ে আমরা কত কিছু পাচ্ছি। উইন্ডোজ ধরো 11 দিয়ে বা 10 দিয়ে কত মানে কত ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছি। তার মানে কি দেখতে পারছো যে ওই তোমার 95 বা 92 তে যখন ডস প্রথম আসছিল, তার যে প্রপার্টিস গুলো ছিল, তার যে ক্যারেক্টারিস্টিক্স ছিল, তার যে ফিচার ছিল, আজকে আমরা কোথায় আসছি? কথা বুঝতে পারছো কিনা? দ্যাট মিনস দ্যাট ইজ ইট অলওয়েজ ইনক্রিজেস। এবং অবেজ মানে এই সফটওয়্যার যেটা, যে অবে দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, মানে এর সাথে রিলেটেড থার্মোডাইনামিক্স এর যে সেকেন্ড ল ছিল, তাকে হচ্ছে সফটওয়্যার বেসিক্যালি হচ্ছে অবে করে। তার মানে তাকে মেনে চলে। তার যে প্রপার্টিজ আছে থার্মোডাইনামিক্স এর, যেমন শক্তির এক দিক থেকে আরেক দিকে রূপান্তর করা যায়, তাকে কোনো চেঞ্জ করা যায় না, তাই না? বেসিক্যালি এরকম ছিল। তো এটাই মূলত হচ্ছে বেসিক্যালি সফটওয়্যার আর যে মেইন কনসেপ্ট ছিল। এখন যদি আমরা একটু দেখি যে বেসিক্যালি কোয়ালিটি রিভলিউশন বা কোয়ালিটি জিনিসটা কি, যদি আমরা একটু দেখি যে, কারণ আমাদের কোর্সের টাইটেল হচ্ছে সফটওয়্যার টেস্টিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, ঠিক আছে? মানে কোয়ালিটিটা ইনশিওর করার জন্য বেসিক্যালি সফটওয়্যার টেস্টিংটা হচ্ছে প্রয়োজন হয়। মূল কথা হচ্ছে এটা, যে কোয়ালিটিটা ইনস্যুরেন্স করা হয়। আমি কাস্টমারকে কি দিব, যেমন পেইং মাস অ্যাটেনশন অন কাস্টমার রিকোয়ারমেন্টস, যে অ্যান ইফেক্টিভ কোয়ালিটি প্রসেস মাস্ট ফোকাস অন পেইং মাস অ্যাটেনশন টু কাস্টমার রিকোয়ারমেন্টস। এখন এখানে আরেকটা ইস্যু আসছে, যেহেতু আমি তোমাদের রিসার্চ মেথোডলজি কোর্সও পড়াবো, এবং এইখানে দেখো যে তোমরা অলরেডি আন্ডার গ্রাজুয়েটে থিসিস করছো, দেখো যে এই কথাটুকু যখন বলতেছে যে অ্যান ইফেক্টিভ কোয়ালিটি প্রসেস মাস্ট ফোকাস অন, এক নাম্বার দিছে, তার মানে কি এইখানকার যে জার্নালটা আছে, বেসিক্যালি এই বইটা লেখা বেসিক্যালি জার্নালের উপর ডিপেন্ড করে, মানে রিসার্চ পেপারের উপর ডিপেন্ড করে। যেহেতু তোমাদের হচ্ছে কি আছে, কি বলে, থিসিস আছে, নেক্সট সেমিস্টারে তো থিসিস, মানে থার্ড সেমিস্টারে তো থিসিস, তাই না? প্রত্যেকেরই তো থিসিস করতে হবে। দ্যাট মিনস আগেকার যারা প্রজেক্ট করছো তাদেরও বেসিক্যালি থিসিস করতে হবে। আর রিসার্চ মেথোডলজি কোর্সটাও বেসিক্যালি আমার সাথেই, মানে কিছু পার্ট আছে, আর মাসুদ স্যার কিছু পার্ট করবে। সরি, আচ্ছা দেখো যে এই ওই যে কথাগুলো বলছে, বেসিক্যালি এই ফাগান ডিজাইন এন্ড কোড ইন্সপেকশন টু রিডিউস এররস ইন প্রোগ্রাম ডেভেলপমেন্ট, আইবিএম সিস্টেম জার্নাল, আইবিএম এর যে জার্নাল ছিল সেখানে 1976 এ এই কথাগুলো হচ্ছে ওই রিসার্চার বলছে, একজনই রিসার্চার কিন্তু। কথা বুঝতে পারছো না? এবং এটা 1976 এ তারা পাবলিশ করছে, পরবর্তীতে মানে অনলাইনে আসছে 1999 এ। কারণ আগে তো প্রিন্ট কপি ছিল, আগে তো তোমার হচ্ছে অনলাইন ভার্সন ছিল না। তাহলে দেখো এটা কত, 116, সরি। তাহলে দেখো যে এখানে যে কোয়ালিটির কথা বলছে, যে পিপল শেক কোয়ালিটি অন এভরি ম্যান মেড আর্টিফ্যাক্ট, এটা তো বেসিক্যালি ঠিক আছে যে মানুষ যা কিছু তৈরি করে সেটারই কোয়ালিটি চাই, মানে তার কোয়ালিটি আমরা খুঁজে বেড়াই। সার্টেনলি দ্য কনসেপ্ট অফ কোয়ালিটি ডিড নট অরিজিনেট উইথ সফটওয়্যার সিস্টেম, বাট ওইটা তুমি যখন একটা ধরো যে কোনো খাবার বানাবা, তুমি যদি বাসায় রান্না করো, রান্নার যে কোনো একটা মানে তরকারি যখন বা একটা মাংস রান্না করলা, তার কিন্তু তুমি কোয়ালিটি চাও, এবং সেই কোয়ালিটিটা কি বিভিন্ন প্রসেস প্লাস হচ্ছে তার যে মশলা আছে, তার যে সিস্টেম আছে একটা মাংস রান্না করার, তার উপরে ডিপেন্ড করে।
কথা বুঝতে পারছো কিনা? কিন্তু সিমিলারলি ওই টাইপের কোনো, অথবা একটা তুমি যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি দিয়ে কোনো একটা গ্লাস বানাচ্ছ, অথবা তুমি একটা মানে টেবিল বানাচ্ছ, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কোয়ালিটি আসলে মানে আমরা দেখতে চাই যে এই জিনিসটা কেমন দেখতে, কেমন বা এর ইউজ করে কেমন হবে, তাই না? কনসেপ্ট অফ কোয়ালিটি ডিড নট অরিজিনেট উইথ সফটওয়্যার সিস্টেম, বাট ওইখানকার সাথে কিছু একটু মানে আছে, যেমন রেদার কোয়ালিটি কনসেপ্ট ইজ লাইক ইট as old as human behavior to mass produce artifacts and object of large size. এগুলো আসলে ভিন্ন ভিন্ন কথাবার্তা আছে, বাট মেইন ফোকাস হচ্ছে ইফেক্টিভ কোয়ালিটি প্রসেসর মাস্ট ফোকাস অন, যেমন পেইং মাস অ্যাটেনশন টু কাস্টমার রিকোয়ারমেন্টস। কাস্টমার আসলে কি চাচ্ছে, এটা যদি তুমি তোমার প্রোডাক্টের কোয়ালিটিতে এটা ফোকাস না করো, তাহলে ওই জিনিস কেউ কিনবে না, তাই না? কাস্টমার নিবে না। মেকিং এফোর্টস টু কন্টিনিউয়াসলি ইমপ্রুভ কোয়ালিটি, এবং যে জিনিসটা তুমি ধরো এখন দেখো আমরা যারা সফটওয়্যার মানে যে বিভিন্ন তোমরা যারা কোম্পানিতে কাজ করতেছো, অথবা যারা আমাদের যে গুগল প্লে স্টোরে যে ধরনের অ্যাপগুলো আছে, এই অ্যাপের কিন্তু আসলে বিভিন্ন ভার্সন আসতেছে। কারণ কি? কারণ সবসময় একটা চেষ্টা থাকে যে এর থেকে বেটার ভার্সন আমি যাতে নিয়ে আসতে পারি। আজ পর্যন্ত দেখছো যে কোনো সফটওয়্যার হচ্ছে স্টেবল হয়ে গেছে, মানে এরপরে আর কোনো ইমপ্রুভমেন্ট নাই? কোনোটা কেউ বলতে পারবা? কোনো গেমের মানে স্টেবল হয়ে গেছে, মাইক্রোসফট অফিসের স্টেবল ভার্সন চলে আসছে, যে এরপরে আর কিছু নাই? কেউ বলতে পারবা যে এরকম কোন সফটওয়্যার আছে যেটা আসলে হয়তো সেই কোম্পানি ভ্যানিশ হয়ে গেছে, মানে কোম্পানি ভ্যানিশ হয়ে যাওয়ার কারণে সফটওয়্যার কাজ বন্ধ হয়ে গেছে, বাট যখন কোম্পানি স্টিল আছে তারপরে কিন্তু বেসিক্যালি হচ্ছে, যেমন ধরো এই যে ফুজি ফিল্ম, তাই না? এক সময় কি তোমার ক্যামেরায় আমরা ছবি তুলতাম, সেটাকে ওয়াশ করতাম, ওই জিনিস কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, তাই না? ওটার কি আর ইমপ্রুভমেন্ট আছে? নাই। কিন্তু এখন এমন কোন সফটওয়্যারের কথা বলতে পারবো যেটা তুমি ভ্যানিশ হয়ে গেছে? বাট এখন পর্যন্ত যে ভার্সনই আছে, নতুন নতুন ভার্সন, নতুন নতুন ফিচার, নতুন নতুন রিকোয়ারমেন্টস এর উপর ভিত্তি করে নতুন নতুন ফিচার দিয়ে তোমাকে সবসময় একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেছে, মানে ইউজারকে আরো বেশি স্যাটিসফাই কিভাবে করা যায় সেই জিনিস চিন্তা করতেছে। আবার আরেকটা বলছে যে ইন্টিগ্রেটিং মেজারমেন্ট প্রসেস উইথ প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে তোমার কোয়ালিটি, ইফেক্টিভ কোয়ালিটি প্রসেস এর ফোকাস করে। তারপরে পুশিং দ্য কোয়ালিটি কনসেপ্ট ডাউন টু দ্য লোয়েস্ট লেভেল অফ অর্গানাইজেশন। তারপরে ডেভেলপিং এ সিস্টেম লেভেল পার্সপেক্টিভ উইথ অ্যান এমফাসিস অন মেথোডোলজি এন্ড প্রসেস, এবং ইলিমিনেটিং ওয়াস্ট থ্রু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো দরকার নাই সেই ফিচারগুলো অফ করে দিচ্ছে। কথা বুঝতে পারছো কিনা? যখন মানে তোমার ওই ফিচার দরকার নাই, তখন ওই ফিচারটা অফ করে দিয়ে নতুন কোনো ফিচার নিয়ে আসতেছে। তো এগুলোই হচ্ছে বেসিক্যালি সফটওয়্যারের ডেভেলপমেন্টের সময়, এবং ওই রিসার্চাররা বেসিক্যালি এই কথাগুলোই মানে কোড, মানে তাদের যে পেপার যখন লিখছে তারা এই কথাগুলোই বলছে যে একটা ইফেক্টিভ কোয়ালিটি প্রসেসের এই ধরনের হচ্ছে ইস্যুগুলো থাকতে হবে। এবং এরপরে তোমার বেশ কিছু ইস্যু আছে 1940 যেটা বলছে যে বেসিক্যালি এই কোয়ালিটি ইস্যুরেন্স বা তোমার এই যে তোমার জাপানে এই টার্মটা সবচেয়ে বেশি, জাপানের ওইখান থেকে আসছে যে কোয়ালিটি মুভমেন্ট স্টার্টেড ইন জাপান ডিউরিং 1940 and 1950 বাই উইলিয়াম এডওয়ার্ডস ডেমিং, এরা আসছে। এবং এরা বেসিক্যালি কিসের সাথে নিয়ে আসছে? বেসিক্যালি টার্মটা হচ্ছে যে এরকম যে 1950 ডেমিং ইন্ট্রোডিউসড স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল টু জাপানিজ ইঞ্জিনিয়ার্স, মানে জাপানের ইঞ্জিনিয়ারদের কাছে এই স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল যে ইস্যুটা, যে টপিকসটা, সেটা মূলত ইন্ট্রোডিউস করে। এবং স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল বা এসকিউসি যেটাকে বলে ইজ এ ডিসিপ্লিন বেসড অন মেজারমেন্ট এন্ড স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? এবং এসকিউসি মেথড ইউজ 7 বেসিক কোয়ালিটি ম্যানেজমেন্ট টুল, 7টা কোয়ালিটি টুল ব্যবহার করে সেই কোয়ালিটি ম্যানেজমেন্ট কন্ট্রোলের জন্য। একটা হচ্ছে প্যারিটো অ্যানালাইসিস, ট্রেন্ড চার্ট, ফ্লো চার্ট, হিস্টোগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম, কন্ট্রোল চার্ট, কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম। তোমরা তো অলরেডি ফ্লো চার্ট, হিস্টোগ্রামের সাথে পরিচিত, তাই না? ফ্লো চার্ট তো তোমরা করছো, তো আমরা যখন অ্যালগরিদম করি তার কিছু ফ্লো চার্ট বের করছি। তার ফ্লো চার্ট দিয়ে বেসিক্যালি কি করে? ফ্লো চার্ট দিয়ে হচ্ছে একটা কাজের কোয়ালিটি দেখে, ঠিক আছে? মানে ডিটেলস যাওয়ার আগে আমরা যেমন অ্যালগরিদম মানে ডাইরেক্ট একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের যদি কোডিং এর মানে তার যদি তুমি ওয়াটারফল মডেল দেখো অথবা ভিন্ন ভিন্ন স্টেপ গুলো দেখো, আসলে কোডিংটা বেসিক্যালি 30%। তার আগে কিন্তু অনেকগুলো অ্যানালিসিস, অনেকগুলো ইস্যু সলভ করে আসার পরে ফাইনালি কোডিং এ যাওয়ার আগে আমরা কি করি? ইউজ কেস ডায়াগ্রাম অথবা ফ্লো চার্ট এগুলো করে কিন্তু দেন হচ্ছে কোডিং এ যাই। কথা বুঝতে পারছো কিনা? তো এটা বেসিক্যালি হচ্ছে এসকিউএস এর এই 7টা কোয়ালিটি ম্যানেজমেন্টের টুলের কথা বলছে। আর আরেকটা যেটা ছিল যে জাপানের টয়োটা কোম্পানির তোমার টাইচু আইহো অফ টয়োটা কোম্পানি যারা ছিল ওয়াজ, সেখানে একটা লিন প্রিন্সিপাল নামে একটা ল তৈরি করে বা একটা মূলনীতি দেয়।
লিন প্রিন্সিপাল বলে, তার মূলনীতি ছিল বেসিক্যালি এই কোয়ালিটি কন্ট্রোলের সাথে রিলেটেড। সেটা ছিল যে সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু আইডেন্টিফাই অ্যান্ড এলিমিনেটিং ওয়াস্ট থ্রু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট following the product at the full path of the customer in pursuit of perfection। এটা মূলত ছিল হচ্ছে লিন প্রিন্সিপাল, যেটাই আস্তে আস্তে হচ্ছে আমার কোয়ালিটি টেস্টিং এবং তোমার হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যান্ড তোমার হচ্ছে সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্সের দিকে যাচ্ছে। কথা বুঝতে পারছো? তো এই কথাগুলো বেসিক্যালি যে এখানে বিভিন্ন ভাবে কথাগুলোর চেষ্টা করছে। যেমন শিওয়ার্ট তোমার সাইকেল যেটা বলছে, যেমন যে এস্টাবলিশ দ্য অবজেক্টিভ অ্যান্ড প্রসেস টু ডেলিভার দ্য রেজাল্ট, যেটা নাম হচ্ছে প্ল্যান। তারপরে ডু, ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান এন্ড মেজার ইটস পারফরম্যান্স। দেন হচ্ছে চেক, যে অ্যাসেস দ্য মেজারমেন্টস এন্ড রিপোর্ট দ্য রেজাল্ট টু ডিসিশন মেকারস। দেন ডিসাইড এন্ড চেঞ্জেস টু ইমপ্রুভ দ্য প্রসেস। এটাও কিন্তু বেসিক্যালি একটা মানে ডেভেলপমেন্ট সাইকেলের একটা ইস্যু ছিল, যে শিওয়ার্ট সাইকেল বলতো। বেসিক্যালি তোমরা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছো তখন ওয়াটারফল মডেল অথবা ভিন্ন ভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মডেল পড়ছো, তাই না? ভিন্ন ভিন্ন ইস্যু গুলো দেখার পরে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে এগুলো কিছুটা দেখছো আর কি। তো এভাবে হচ্ছে বেসিক্যালি প্রথম দিকে সে ইন্ট্রোডিউস করে যে এটা কোয়ালিটি রেগুলেশনের এই ইস্যুগুলো দেখছে, এবং এটাকে বলে পিডিসিএ, দ্যাট মিন্স শিওয়ার্টস পিডিসিএ সাইকেল টু জাপানিজ রিসার্চার। এটাই মূলত ইন্ট্রোডিউস করে যে শিওয়ার্ট যে রিসার্চার ছিল, এবং ইট ইলাস্ট্রেট দ্য অ্যাক্টিভিটি সিকোয়েন্স এরকম যে সেটিং গোলস, দেন অ্যাসাইনিং দেম টু দ্য মেজারেবল মাইলস্টোন, then assessing the progress against the milestone, then take action to improve the process in next cycle। এটা বেসিক্যালি কিছু স্টেপ, যে তুমি তোমার গোল সিলেক্ট করো, তুমি মেজারেবল মাইলস্টোন দাও, তুমি অ্যাসেসিং দ্য প্রোগ্রেস এগেইনস্ট দ্য মাইলস্টোন দাও, তুমি টেক অ্যাকশন টু ইমপ্রুভ দ্য সাইকেল প্রসেস ইন নেক্সট সাইকেল। তো এটা যদি আমরা একটু দেখে আসি, যদিও এটা মানে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস কিছুটা তোমার ইসের সাথেও রিলেটেড, সফটওয়্যার ডেভেলপমেন্ট তোমার একটা প্রজেক্টের সাথেও রিলেটেড। প্রজেক্টে আমি যদি একটু তোমাকে দেখাই, যখন আমরা রিসার্চ মেথোডলজি পড়বো তখন এটা আরো বেশি দেখবো। দেখো যে এটা বেসিক্যালি একটা মানে বাইরের দেশের একটা মিনিস্ট্রি প্রজেক্ট, এবং সেখানে যখন তুমি কোনো প্রজেক্ট সলভ করতে যাবা তোমাকে বেশ কিছু জিনিস দেখা হয়, যেটা আমরা পরে আরো রিসার্চ মেথোডলজি এটা ডিটেলস দেখবো, যে একটা রিসার্চ প্রপোজাল কিভাবে লেখে। কারণ তোমাদের নেক্সট সেমিস্টারে হচ্ছে রিসার্চ প্রপোজাল দিতে হবে আর কি, হয়তো এই সেমিস্টার লাগবে না, বা রিসার্চ মেথোডলজিও দিতে বলতে পারে আর কি। তো এখানে দেখো যে ডিটেলস প্ল্যানিং থাকে, ঠিক আছে? সফটওয়্যার ডেভেলপমেন্ট যখন তুমি করতে যাও তারও কিছু ইস্যু থাকে, যে ডিটেলস প্ল্যানিং থাকে, সেখানে কিছু প্রবলেম স্টেটমেন্ট, হাইপোথিসিস, রিসার্চ কোশ্চেন, লিটারেচার রিভিউ, এবং তার একটা ফ্লো চার্ট বেসিক্যালি আছে। আচ্ছা, এখানে নাই, আমি এই যে মাইলস্টোন এবং অ্যাক্টিভিটির কথা যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে বেসিক্যালি এইটা হচ্ছে মাইলস্টোন। যে এখানে ধরো একটা প্রজেক্ট করছে, সেই প্রজেক্টের ডেসক্রিপশনে বলতেছে যে কমপ্লিশন অফ দ্য ডেপথ টিউবিং মেটামেটেরিয়াল ফর বোন ডাইলেকট্রিক প্রপার্টিজ উইথ সিগনিফিকেন্ট কোরিলেশন এস্টিমেশন। এবং সেটা কবে নাগাদ তুমি করবা? সেটা 31/12/2022 এর ভিতরে শেষ করব। এটা যদি করো তাহলে ওভারঅল প্রজেক্ট বা ওভারঅল তোমার সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের কত পার্সেন্ট তোমার কমপ্লিট হবে? 10% কমপ্লিট হবে, ঠিক আছে? এভাবে তোমার প্রজেক্টটা টোটাল 5-7টা ভাগে ভাগ করে আমি করতে পারি, এবং এটাকে আবার গ্যান্ট চার্ট দিয়ে আমি হচ্ছে প্রেজেন্ট করতে পারি, যেটা আমি তোমাদের ওই যে একটু আগে বললাম যে 7টা যে ইস্যুগুলো ছিল গ্যান্ট চার্ট, এই ফ্লো চার্ট বা গ্যান্ট চার্টের ভিতরে এই পার্টটা পড়ে, এসকিউএসসি এর ভিতরে পড়ে। এবং এই গ্যান্ট চার্ট দেখেও আমি বলে দিতে পারবো যে আমার মানে প্রজেক্ট আমি যে সফটওয়্যার ডেভেলপমেন্টটা করছি সেটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কতদূর আমার আগাইছে, এবং আমার মাইলস্টোন অনুযায়ী এটা কিন্তু বেসিক্যালি মাইলস্টোন, আর এটা হচ্ছে আমার কি কি জিনিস হচ্ছে। এবং ফাইনালি আমার প্রজেক্টটা দেখো যে একটা ওয়াটারফল মডেল অনুযায়ী সে হচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে, ফাইনাল কমপ্লিশনের দিকে যাচ্ছে। কথা বুঝতে পারছো কিনা? তো এইগুলো হচ্ছে বেসিক্যালি এর সাথে সব রিলিভেন্ট টার্ম আর কি। তাহলে এটা একটু কথা বললাম। এবং কোয়ালিটি রিভ্যালুয়েশন এটা এসকিউসি থেকে টিকিউসি তে চলে গেল, মানে যে টোটাল কোয়ালিটি কন্ট্রোল কেমন হবে সেটা আরো কিছু ইস্যু। এবং এটা ইশিকুয়া ডায়াগ্রাম বলে, যে টোটাল কোয়ালিটি মানে পরবর্তীতে এটাও কিন্তু জাপানিজ তারা ডেভেলপ করে, বেসিক্যালি ইনোভেটিভ মেথোডলজি ডেভেলপড বাই ইশিকুয়া কল্ড কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম বলে এটাকে। এবং সেখানে টিকিউসি তে বেসিক্যালি কি কি থাকবে, যে কোয়ালিটি কাম ফার্স্ট, নট শর্ট টার্ম প্রফিটস। আর জাপানের জিনিসগুলো তো তোমরা জানোই যে তাদের কোয়ালিটি কেমন, প্রত্যেকটা জিনিস টয়োটার যদি কথা বলো, অথবা তোমার হচ্ছে জাপানের যে ফুজি ক্যামেরা, অথবা জাপানের যে সনি কোম্পানি আছে, এদের যদি প্রোডাক্টের কথা বলো, তারা কিন্তু আসলে বেসিক্যালি কোয়ালিটিটাকে হচ্ছে বেশি প্রিফার করে কোয়ান্টিটির চেয়ে। এবং এখানে তাদের টিকিউসি যে টার্মটা নিয়ে আসছিল, তাদের ইস্যুটা ছিল, এটাও কিন্তু একটা রিসার্চ পেপার, সেখানেও ছিল যে প্রথমে কোয়ালিটি প্রথম আসবে, দেন হচ্ছে নো শর্ট টার্ম প্রফিটস,
তারপরে কাস্টমার কাম ফার্স্ট, নট দ্য প্রডিউসার, ডিসিশন আর বেসড অন ফ্যাক্টস এন্ড ডাটা, ম্যানেজমেন্ট ইজ পার্টিসিপেটরি, রেসপেক্টফুল অফ এমপ্লয়িজ, আর ম্যানেজমেন্ট ইজ ড্রাইভেন বাই ক্রস ফাংশনালিটি কমিটিস। ঠিক আছে, এই 5টা জিনিস যদি ইনশিওর করে তাহলে এই 5টা হচ্ছে বেসিক্যালি রিলেটেড টিকিউসির সাথে, টোটাল কোয়ালিটি কন্ট্রোল। তাহলে এই 5টা জিনিস ইনশিওর করতে পারলে আমার মানে প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে ঠিক থাকবে। কথা বুঝতে পারছো কিনা? এবং এখানে যেমন ইশিকা ডায়াগ্রাম যেটা বলতেছে যে মেটেরিয়াল, মেশিনস, মেথডস, মেজারমেন্ট, কজ সবকিছু দিয়ে তুমি একটা প্রোডাক্ট বানাবা এবং সবার সাথেই হচ্ছে কোয়ালিটি রিলেটেড, মানে সেটার কোয়ালিটি হচ্ছে ইফেক্ট করবে। দ্যাট মিন্স মেটেরিয়ালটা কেমন দিচ্ছ, মেশিনটা কেমন, মেথডসটা কি, মানে কোন মেথডে তুমি ডেভেলপ করতেছো, মেজারমেন্ট ক্রাইটেরিয়া গুলো কি, মাইলস্টোন যেটাকে বলতেছে, এবং এর ভিতরে কি কি কাজ আছে, সবগুলো মিলে হিসাব করে তোমাকে দিচ্ছে হচ্ছে কোয়ালিটিটা। ঠিক আছে, এটা কোয়ালিটি রিভলিউশন, এগুলো সবই হচ্ছে কোয়ালিটি রিভলিউশন দেখাচ্ছে। এবং এখানে কোয়ালিটি রিভলিউশন যেমন এনবিসি, ন্যাশনাল ব্রডকাস্টিং কর্পোরেশন অফ ইউনাইটেড স্টেটস ব্রডকাস্টেড ডকুমেন্টারি ইফ জাপান ক্যান হোয়াই ক্যান নট উই, মানে জাপানের 1980-তে একটা হচ্ছে তোমার এনবিসিতে একটা ডকুমেন্ট, কারণ তাদের কোয়ালিটি এত ইস্যু ছিল আর কি, যার কারণে এই টার্মগুলো সবই হচ্ছে কোয়ালিটি টার্মগুলো সবই হচ্ছে জাপান থেকে জাপানি রিসার্চাররা ইন্ট্রোডিউস করছে। এবং লিডার্স ইন ইউনাইটেড স্টেটস স্টার্টেড ইমপ্রেসিং অন কোয়ালিটি। দেখো যে 1987 ম্যালকম বালড্রিজ যে ন্যাশনাল কোয়ালিটি অ্যাওয়ার্ড দিস ল ইন্ট্রোডিউসড ইন ইউএসএ সিমিলার টু দ্য ডেমিং প্রাইজ ইন জাপান। ডেমিং কিন্তু একটা প্রাইজ আছে তাদের কোয়ালিটির উপরে, ডেমিং যে আগে যে কথাটা বললাম। তারপরে দেখো সামথিং ডিফাইন্ড বাই দ্য কাস্টমার। ঠিক আছে, তারপরে ডেমিং প্রাইস, দি কোয়ালিটি ইজ ভিউড অ্যাজ সামথিং ডিফাইন্ড বাই দ্য প্রোডিউসার বাই কনফারেন্স টু স্পেসিফিকেশন। তুমি স্পেসিফিকেশন অনুযায়ী তোমার প্রোডাক্ট হয়েছে কিনা তার উপর বেস করে তাদের এই ডেমিং প্রাইসটা দেয়। এই কোয়ালিটির সবগুলো টার্মই আসছে বেসিক্যালি মানে জাপান থেকে তোমার হচ্ছে জাপানিজ রিসার্চারদের কারণে এই টার্মগুলো মানে ইন্ট্রোডিউস হয়েছে। তো এখন দেখো, এখন আসো এটা গেল হচ্ছে সফটওয়্যার মানে কোয়ালিটির ইস্যুগুলো। ঠিক আছে, আমি যতক্ষণ যা কথা বললাম সবই হচ্ছে যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিসের হচ্ছে কোয়ালিটি নিয়ে। তাই কোয়ালিটি টার্মটা আসছে কোথা থেকে, প্লাস কোয়ালিটি গুলো হচ্ছে কি কি ক্রাইটেরিয়ার উপর বেসিস করে এসকিউসি বা টিকিউসি আমরা দিতে পারি। এখন আসো আমরা যে টপিকসটা পড়তেছি, মানে টপিকস মানে কি আমাদের কোর্সের সাথে রিলেটেড, বেসিক্যালি এখন সফটওয়্যার কোয়ালিটি। ঠিক আছে, তো একটা সফটওয়্যারের আমরা কোয়ালিটি কিভাবে আইডেন্টিফাই করব, কোয়ালিটি কিভাবে দেখব। তো এখানে বেসিক্যালি তোমার 5টা ভিউ আছে যে সফটওয়্যার কোয়ালিটি একটা কিন্তু ভাস্ট টার্ম, বা মানে তুমি ডিফারেন্স লোকের কাছে ডিফারেন্ট ধরনের অ্যান্সার আছে। ঠিক আছে, আর কোয়ালিটি যে কমপ্লেক্স কনসেপ্ট। তোমার কাছে একটা জিনিস ভালো লাগবে, দেখো না যদি ড্রেস থাকে 5টা, এক একজনের কাছে এক এক কালার এক এক জিনিস ভালো লাগে। ঠিক আছে, বা 5 জন 5 রকম আমরা বিভিন্ন ধরনের ড্রেস পরি, অথবা 5 জন 5 রকম তোমার দোকানে 5 ধরনের ধরো থালাবাটি থাকে, সেখান থেকে 5 জন 5 ধরনের চয়েস করি। তো এটা আসলে একটা কমপ্লেক্স কনসেপ্ট। ঠিক আছে, ইট মিনস ডিফারেন্ট থিংস টু ডিফারেন্ট পিপল এন্ড ইট ইজ হাইলি কনটেক্সট ডিপেন্ডেন্ট। মানে এক কথায় তুমি সফটওয়্যার কোয়ালিটিকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে না, তা ডিফাইন করতে পারবে না। বাট গ্যারভিন তার যে 18 নম্বর পেপারে মানে এই কথাগুলো বলছে যে হ্যাজ অ্যানালাইজড হাউ সফটওয়্যার কোয়ালিটি ইজ পারসিভড ইন ডিফারেন্ট ওয়েজ ইন ডিফারেন্ট ডোমেইনস সাচ অ্যাজ ফিলোসফি, ইকোনমিক্স, মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট। বেসিক্যালি সফটওয়্যার কোয়ালিটি ডিফাইন করতে হলে তোমার ফিলোসফিক্যাল কিছু ইস্যু আছে, সেখানে ইকোনমি আছে, সেখানে মার্কেটিং আছে, সেখানে ম্যানেজমেন্ট আছে। আবার এই তোমার হচ্ছে কিসেনহাম এবং ফ্লেজার তার 60 এখানকার 60 নম্বর আর্টিকেলে বলতেছে যে সফটওয়্যার কোয়ালিটি গিভস এ সাসিন্ট এক্সপোজিশন অফ সফটওয়্যার কোয়ালিটি। মানে দেখো যে এরকম আরো রিসার্চারের ভাষায় সফটওয়্যার কোয়ালিটি হচ্ছে আরো বিভিন্ন রকম। তো ওভারঅল এই মানে প্রফেসর নাইক যে বইটা লিখছে এই বইতে তার আসলে 5 ধরনের ভিউ দিছে। ঠিক আছে, একটা হচ্ছে মানে একটা সফটওয়্যার কোয়ালিটিকে যদি আমরা আইডেন্টিফাই করি সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ভিউ, ইউজার ভিউ, ম্যানুফ্যাকচারিং ভিউ, প্রোডাক্ট ভিউ এবং ভ্যালু বেসড ভিউ। এখন আসলে ট্রান্সেন্ডেন্টাল ভিউ যদি আমরা দেখি, এটা আসলে বেসিক্যালি হচ্ছে ডাইরেক্টলি ইউজারদের সাথেও রিলেটেড না, বাইরের একজনের সাথে রিলেটেড। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, তোমার নেত্রা নিউজ নামে একটা ওয়েবসাইট আছে, কেউ জানো নাকি? জানো? অথবা এই যে তোমার হচ্ছে তোমার যে বিভিন্ন দেশের হচ্ছে মেল গুলো হচ্ছে ফাঁস হলো না, উইকলিক্স, তাই তো? এই মেল গুলো ফাঁস হলো, তাই না? এইটা কি আসলে নর্মাল ইউজারদের কাছে অ্যাক্সেসেবল, বা
তোমার এই যে আমাদের দেশ সম্পর্কে, যে ধরো আমাদের সেনাবাহিনী সম্পর্কে যে একটা নিউজ আসলো, নেত্রা নিউজে আসছে, প্লাস হচ্ছে আল জাজিরাতে আছে, তাই না? তাহলে এইখানে আমরা তো ধরো ইউজার ভিউ, কিন্তু হঠাৎ করে কোর্ট থেকে একটা জাজমেন্ট দিল যে এই ওয়েবসাইটের থেকে সব মেটেরিয়াল সরাই ফেলতে হবে। মানে আমার ইস্যুগুলো বুঝতে পারছো কিনা? আসলে কোর্টের সাথে কি এটা কি মানে সফটওয়্যারের সাথে কোনো রিলেভেন্সি আছে বলো তো? মানে রিলেটেড তো নাই। কোনো কোনো মানে ফাংশনাল ভিউ তো কিন্তু নাই। মানে নাই। দ্যাট মিন্স হচ্ছে ওরা অ্যাক্সেস করে দেখবে বা ই করবে, এটার সাথে রিলেটেড নাই, কিন্তু কোর্ট থেকে অর্ডার দিল যে এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো হচ্ছে সরাই ফেলতে হবে। মানে কথাটা বুঝছো কিনা? হ্যাঁ হ্যাঁ জি স্যার। মানে ট্রান্সেন্ডেন্টাল ভিউ হচ্ছে এরকম জিনিস যে আসলে তোমার সাথে বেসিক্যালি ডাইরেক্টলি কাস্টমারের সাথে রিলেটেড না। The it envisages quality as something that can be reorganized, but it is difficult to define. Specific to software quality alone, but has respect to other complex area. এখানে 1964 একটা জাজের কথা বলছে, সে এরকম বলছে যে কিছু সাইট আছে যেগুলো হচ্ছে টোটাল রিমুভ করে ফেলতে হবে, তার মেটেরিয়াল গুলো রিমুভ করতে হবে, যেগুলো আসলে এর জন্য প্রয়োজন না। মানে একটা জাজমেন্টাল ভিউ দিছে। আমি এইভাবে হচ্ছে এক্সাম্পলটা দিচ্ছি আমাদের দেশে। আচ্ছা কথা বুঝতে পারছো কিনা? এটা এটা কিন্তু আসলে সফটওয়্যার কোয়ালিটির সাথে কিছুটা রিলেটেড। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এটাকে বলছে হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ভিউ। আবার আরেকটা আছে যেটা আমরা নরমাল ইউজাররা যেটা ডিফাইন করি, ইউজার ভিউ। আমরা যারা ইউজার আছি, ইট পারসিভস দ্য কোয়ালিটি অ্যাজ ফিটনেস ফর পারপোজ। কোন কাজের জন্য তুমি এই সফটওয়্যারটা ডিজাইন করছো। অ্যাকর্ডিং টু দিস ভিউ, while evaluating the quality of the product, one must ask the key question: does the product satisfy your user needs and expectation? তোমরা যদি আমাদের যে অ্যাডমিশন এখন চলতেছে, সরি, admission.ps, সরি, আচ্ছা এটা এটা ধরো আমাদের ওয়েবসাইট, সরি, আচ্ছা এখানে দেখো, এটা ধরো হচ্ছে admission.ps.h.bd। এখন এখন যারা ধরো অ্যাডমিশন টেস্ট মানে টেস্টে যারা যে সমস্ত স্টুডেন্ট আছে, তাদের রিকোয়ারমেন্ট গুলো, তাদের কাছে এইটা কিন্তু হচ্ছে একটা ইস্যু যে এই এই ওয়েবসাইটটা তাদের চাহিদাগুলো পূরণ করতেছে কিনা। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? যে যে ডাজ দ্য প্রোডাক্ট স্যাটিসফাই ইউজার নিডস এন্ড এক্সপেকটেশন। তার মানে কি এখনকার এই ওয়েবসাইটের কাস্টমার কারা? আমি তুমি কি খুব বেশি এই ওয়েবসাইটের হচ্ছে ভিউয়ার? না, ভিউয়ারটা হচ্ছে কারা? যারা অ্যাডমিশন টেস্ট দিবে বা তাদের অভিভাবকরা। তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই ইস্যুগুলো সব এখানে হ্যান্ডেল করতেছে কিনা, মানে সব রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতেছে কিনা। ঠিক আছে, আল জাজিরা একটা ওয়েবসাইট আছে, সেটা তাদের ফিল আপ করতেছে কিনা, তাদের যে ধরো নিউজের জন্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে, এটা হচ্ছে বেসিক্যালি ইউজার ভিউ হিসেবে আইডেন্টিফাই করছে যে ডাজ দিস আল জাজিরা ওয়েবসাইট স্যাটিসফাই ইউজার নিডস এন্ড এক্সপেকটেশন। এটা একটা ইস্যু গেল। আবার ম্যানুফ্যাকচারিং একটা ভিউ আছে যে হেয়ার কোয়ালিটি ইজ আন্ডারস্টুড অ্যাজ কনফার্মেন্স টু দ্য স্পেসিফিকেশন। ঠিক আছে, যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম থেকে তুমি সফটওয়্যার ডেভেলপ করতেছো, এবং এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং ভিউ, দ্যাট মিন্স ওই ইন্ডাস্ট্রি থেকে যখন ডেভেলপ করতেছে তাদের একটা ভিউ আছে। দ্যাট মিন্স দি কোয়ালিটি লেভেল অফ এ প্রোডাক্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য প্রোডাক্ট মিটস ইটস স্পেসিফিকেশন। একটা হচ্ছে ইউজার এক্সপেকটেশন, আর একটা হচ্ছে ওরা যখন তৈরি করতেছে তখন তাদের মানে ওখান থেকে একটা স্পেসিফিকেশন ছিল, সেটা তাদের হচ্ছে এটা মানে চাহিদাটা পূরণ হচ্ছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট ভিউ। ঠিক আছে, কোয়ালিটি ইজ ভিউ as a tied to the inherent characteristics of the product inherent characteristics, that is internal qualities determines its external qualities. এখন একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ভিউ আর একটা হচ্ছে প্রোডাক্ট ভিউ। আর ফিফথ নাম্বার যেটা, এটা হচ্ছে বেসিক্যালি ভ্যালু বেসড ভিউ। যে তুমি একটা প্রোডাক্ট সফটওয়্যার তুমি বাজারে ছাড়লা, সেইটা কাস্টমার হচ্ছে মানে ধরো এই যে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার অথবা এই যে সমস্ত ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলো আছে, অথবা আমাদের যেমন ধরো ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সফটওয়্যার, এই ধরনের সফটওয়্যার গুলো যদি ওই যে ওরা যেমন করতেছে ব্যাংকিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, ঠিক আছে, জ্যোতিরা সফটওয়্যার ফার্মে যেটা কাজ করতেছে, এখন এটা কিন্তু আসলে ভ্যালু বেসড ভিউ। যে মানে আল আরাফা ব্যাংক যদি ওদের সার্ভিসটা নেয়, ইসলামী ব্যাংক যদি ওদের সার্ভিসটা নেয়, তাহলে
তাদের কাস্টমার বা তাদের কাস্টমারের যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলো আছে তারা সবকিছু ফিল আপ করে, তাদের ব্যাংকিং রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ যদি হয় তাহলে কি হবে, তারা কি করতেছে ওই সফটওয়্যারের জন্য তারা হচ্ছে পে করতে, সাবস্ক্রিপশন নিতে তোমার কোনো প্রবলেম নাই। যেমন আরো কিছু সফটওয়্যার কথা, যেমন গ্রামারলি তোমরা কেউ ইউজ করছো? স্যার ফ্রি ভার্সন ইউজ করছি। হ্যাঁ ফ্রি, তুমি কি প্রিমিয়াম ভার্সন ইউজ করছো? না স্যার। করনি, তাই না? এখন গ্রামারলি স্যার যদি প্রিমিয়াম ভার্সন আমি করছিলাম। প্রিমিয়াম মানে কি যে বাইরে থেকে কিনে যে ভার্সন, দ্যাট মিন্স হচ্ছে না স্যার, ওটা স্যার আমি একজনে স্যার ওই যে কিনছিল। ইউটিউবে পাইছিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিছিল ফ্রি ভাবে ইউটিউবে, ওইটা দিয়ে ইউজ করে। আচ্ছা এখন দেখো গ্রামারলি যখন তুমি নিচ্ছ, গ্রামারলি যদি আমার সবকিছু মানে আমি যখন আমার একটা ইংলিশ কারেকশন করতে চাচ্ছি, আমি প্যারাফ্রেজিং করতে চাচ্ছি, এটা যদি গ্রামারলি আমাকে এই সাপোর্টটা দেয় তাহলে তো আমি এটা পে করব। বিষয়টা তো এরকম, তাই না? তাহলে এখন গ্রামারলি এরকম আরো বেশ কিছু সফটওয়্যার আছে কিন্তু গ্রামারলি সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। কারণ কি, গ্রামারলি দিয়ে হচ্ছে তোমার কাস্টমারদের যে সমস্ত চাহিদাগুলো সেটা ফিল আপ হচ্ছে, অনেকাংশে ফিল আপ হচ্ছে, ফুল ফিল আপ হয় না। তারপরে ধরো টার্নিটির নামে একটা সফটওয়্যার আছে, যারা তোমরা রিসার্চ করবা তাদের এই সফটওয়্যারের সাথে এমনিতেই পরিচিত হইতে হবে। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী ব্যবহার করতেছে সাবস্ক্রিপশন, এবং এটা ইউনিভার্সিটি সাধারণত কিনে। কথা বুঝতে পারছো কিনা? দ্যাট মিনস প্লাগরিজম আমি টেস্ট করে মানে আমি কতটুকু অনলাইন থেকে কপি করতেছি সেই ইস্যুগুলো আমি এখান থেকে দেখে নিতে পারতেছি। এটা যদি আমার রিকোয়ারমেন্টটা মানে আমার যা দরকার সেটা যদি আমার ফিল আপ হয়, কারণ এখন তো ধরো বিভিন্ন জার্নালে যখন তুমি পাবলিশ করবা তোমাকে অবশ্যই টার্নিটিন চেক করে দিতে হবে যে এটা লেস দ্যান 20% কপি করা, মানে প্লাগরিজম। কথা বুঝতে পারছো কিনা? তো এই সাপোর্টটা নিতে হলে তো আমাকে ওদেরকে পে করতে হবে। তাহলে এটা কোন দিককার ভিউ আসবে? এটা হচ্ছে ভ্যালু বেসড ভিউ। একই সফটওয়্যারে দেখো ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন ভিউতে তার কোয়ালিটিটা, সফটওয়্যার কোয়ালিটিটা দেখতেছে। মানে আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? এটা কিন্তু সব আমি থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছি, বাট কিছু ইস্যু আছে যেগুলো প্র্যাকটিক্যালি, যেমন গ্রামারলি অথবা আমি ধরো টার্নিটিন আমি যেমন ব্যবহার করছি সেই পার্সপেক্টিভে আমি কথা বলতেছি। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এই জিনিসগুলো সবই হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইসের সাথে রিলেটেড, মানে সফটওয়্যার কোয়ালিটির সাথে রিলেটেড, যে এই পাঁচটা টার্ম, ট্রান্সজেন্ডার ভিউ, ইউজার ভিউ, ম্যানুফ্যাকচারিং ভিউ, প্রোডাক্ট ভিউ এবং ভ্যালু বেসড ভিউ। 5 ভিউয়ার্স অফ সফটওয়্যার কোয়ালিটি। সফটওয়্যার কোয়ালিটি দেখতে গেলে তোমাকে এই পাঁচটা ভিউ থেকেই দেখতে হবে, মানে প্রত্যেকটা ইস্যু তোমাকে দেখে তুমি সফটওয়্যার কোয়ালিটি আইডেন্টিফাই করতে পারবা, মানে সফটওয়্যার কোয়ালিটির অ্যাসুরেন্স দিতে পারবা। ঠিক আছে? আবার সফটওয়্যার কোয়ালিটি ইন টার্মস অফ কোয়ালিটি ফ্যাক্টরস এন্ড ক্রাইটেরিয়া, মানে কোয়ালিটি ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করবে প্লাস ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করবে যে এই সফটওয়্যার কোয়ালিটিটা কেমন। এটা গেল একটা ভিউ এর উপর ডিপেন্ড করে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি। আর এটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর রিপ্রেজেন্টস বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ এ সিস্টেম, যেমন কারেক্টনেস, রিলায়েবিলিটি, এফিসিয়েন্সি, টেস্টেবিলিটি। এই পাঁচটা টার্মটা বেসিক্যালি মানে টার্ম আর কি, ধরো স্পেসিফিক টার্ম। এই তোমার সফটওয়্যার কি কারেক্টনেস আছে কিনা, যেমন তুমি যদি ইংরেজি কারেকশন করো গ্রামারলি দিয়ে, সেটা কারেক্ট গ্রামার দিচ্ছে কিনা, টেন্স গুলো তোমার ঠিক আছে কিনা। দেখবা যে অনেক সময় অনেক তুমি প্লাগরিজম যদি তুমি প্যারাফ্রেজিং করো অনেক টার্ম তোমার দেয়, মনে করো যে যেমন মডুলারিটি, আমি যদি সিনোনিম দেখি এখানে প্রত্যেকটা সিনোনিম কি তুমি ব্যবহার করতে পারবা? যেমন সফটওয়্যারের সিনোনিম কি তুমি ব্যবহার করতে পারবা? ওয়ার্ডে তো তোমরা এটা ব্যবহার করো, তাই না? সব যারা পেপার লিখছো তারা ওয়ার্ডে ব্যবহার করো কিনা? ধরো সফটওয়্যার, এখন এটার কি সরি এখানে তো সিনোনিম আসার কথা। সফটওয়্যার দেখো যে দেখি আচ্ছা, এখন এই গো শব্দটার সিনোনিম যদি তুমি এনার্জি দাও এটা কি হবে বলো তো? গ্রামারলি তো অনেক সময় এরকম করে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এটাও তোমার একটা ইস্যু যে তুমি তোমার সফটওয়্যার মানে যখন তুমি প্যারাফ্রেজ করবা তখন তোমার কারেক্টনেসটা কেমন, তারপরে রিলায়েবিলিটি তুমি কেমন করবা। ধরো ব্যাংকিং সফটওয়্যার একজন ব্যবহার করতেছে, ইসলামী ব্যাংক, ওদের জ্যোতিদের কাছে যেটা, তার রিলায়েবিলিটি কেমন, ঠিক আছে, তার এফিসিয়েন্সি কেমন, তার টেস্ট অ্যাবিলিটি কেমন আছে, টেস্ট কি কি ধরনের অ্যাবিলিটি, তোমরা টেস্ট কেস কত ধরনের টেস্ট দিয়ে তুমি করতে পারতেছো। যেমন তোমরা যারা এসিএম সলভ করছো সেখানে তো ভিন্ন ভিন্ন কেস দিয়ে তোমার প্রবলেম সলভ করতে হয়, তাই না? ইনপুট কেস ভিন্ন ভিন্ন থাকে না?
দেখা যাচ্ছে একটা কেজের জন্য মানে সে প্রোগ্রামটা ঠিক আছে, কিন্তু এরকম ভিন্ন ভিন্ন কেস দিলে তোমার প্রোগ্রামটা আর চলতেছে না, মানে এটা কাজ করতেছে না। বেসিক ইস্যুটা হচ্ছে এটা। তো এটাও তোমার হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরস এন্ড ক্রাইটেরিয়া, এটাও তোমার সফটওয়্যার কোয়ালিটির সাথে রিলেটেড। আবার কোয়ালিটি ক্রাইটেরিয়ান ইজ অ্যান অ্যাট্রিবিউট অফ এ কোয়ালিটি ফ্যাক্টর দ্যাট ইজ রিলেটেড টু সফটওয়্যার ডেভেলপমেন্ট। যেমন মডুলারিটি ইজ অ্যান অ্যাট্রিবিউট অফ সফটওয়্যার আর্কিটেকচার। মডুলারিটি জিনিসটা কি, কেউ কিছু বলতে পারবা? জ্যোতি বলতে পারবা মডুলারিটি কি? তোমরা তো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে কাজ করো। সফটওয়্যার আর্কিটেকচারের মডুলারিটি কি? স্যার আমরা কি ব্রেক পাবো এভাবে তাইলে? স্যার মডুলারিটি হচ্ছে মানে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া আর কি, টোটাল একটা মডেল হিসেবে, মডিউল হিসেবে ভাগ করে নেওয়া, ঠিক আছে? যে মডিউল হিসেবে ভাগ করে নেওয়া, প্রত্যেকটা ইউনিট হিসেবে ভাগ করে নেওয়া। কথা বুঝতে পারছো কিনা? যে মডুলারিটি ইজ অ্যান অ্যাট্রিবিউট টু সফটওয়্যার আর্কিটেকচার, যেখানে মডিউল নিয়ে আমি ভাগ করে পরে আমি ইন্টিগ্রেট করব। বিষয়টা হচ্ছে এরকম। এটাও কিন্তু সফটওয়্যার একটা কোয়ালিটি ডিফাইন করে। আর সফটওয়্যারের বিভিন্ন কোয়ালিটি মডেল আছে, যেগুলো আসলে আইএসও মডেল, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন 9126, তারপরে সিএমএম মডেল, টিপিআই মডেল, টিএমএম মডেল। এগুলো কিন্তু ডিটেলস হচ্ছে এক একটা ইস্যু আছে। বেসিক্যালি দেখো যে এখানে যে টার্মগুলো দিল, এর আইএসও মডেল যেটা কথা বলছে, যেমন তোমার 2022 রেফারেন্স, এই আইএসও তোমার হচ্ছে ভেরিয়াস সফটওয়্যার কোয়ালিটি যেগুলো আছে, মডেলস আছে, তার ভিতরে একটা হচ্ছে আইএসও 9126 মডেল, 2022 রেফারেন্সের এই কথা বলা আছে, এবং সিএমএম মডেল। এই মডেলগুলোর হচ্ছে স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, যে এই ক্রাইটেরিয়া থেকে আইএসও মডেলে কি ছিল, যে দি ডকুমেন্টস আইএসও 9126 ডিফাইন 6 ব্রড ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরিজ অফ কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স। তার ভিতরে একটা আছে ফাংশনালিটি, রিলায়েবিলিটি, ইউজেবিলিটি, এফিসিয়েন্সি, মেইনটেনেবিলিটি এবং পোর্টেবিলিটি। এই প্রপার্টিস গুলো যদি তোমার সফটওয়্যার দেয়, তাহলে বলবো যে আমার সফটওয়্যারটা হচ্ছে আইএসও 9126 স্ট্যান্ডার্ড। যেমন বাংলাদেশে কোনো ফুড যদি তুমি দিতে চাও, ফুড কোয়ালিটি যদি তুমি দিতে চাও, সেটা কি বিএসটিআই অনুমোদন লাগে না? বাংলাদেশ বিএসটিআই তো জানো, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, ঠিক আছে? ওদের অনুমোদন আইএসও স্ট্যান্ডার্ড, ওদেরও কিন্তু আইএসও সনদ আছে। তার মানে কি, তোমাকে ফুড নিয়ে আসতে হলে দেখবা ফুডের গায়ে যে আইএসও একটা স্টিকার থাকে, সেখানে আইএসও স্ট্যান্ডার্ড থাকে। তাহলে এটা হচ্ছে আইএসও 9126 হচ্ছে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড সফটওয়্যার কোয়ালিটির জন্য। এরপরে সিএমএম ডেভেলপ করছিল, দি সিএমএম ওয়াজ ডেভেলপড বাই দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এসসিআই, কার্নেগি মেলন ইউনিভার্সিটি, তারা ডেভেলপ করছিল সিএমএম ফ্রেমওয়ার্ক দিয়ে। তার কিছু ইস্যু ছিল, প্লাস হচ্ছে টেস্ট প্রসেস ইমপ্রুভমেন্ট, টিপিআই, যেটা মডেল তারা ডেভেলপ করছিল 2-3 তে, এবং টেস্ট ম্যাচুরিটি মডেল, টিএমএম। এই মডেলগুলো বেসিক্যালি সবই হচ্ছে ওয়েল নোন প্রসেস মডেল, এবং এইগুলো মেইনলি হচ্ছে সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য, সফটওয়্যার কোয়ালিটি তোমার দেখার জন্য এই মডেলগুলোর উপর ভিত্তি করে বেসিক্যালি হচ্ছে করা হয় আর কি। মানে দ্যাট মিন্স এরা কোয়ালিটি গুলো দেখে যে তোমার সফটওয়্যার এই কোয়ালিটি গুলো মেনটেন করছে কিনা। যেমন আইএসওর যে 6টা ক্রাইটেরিয়া বললাম, সিমিলারলি টিপিআই, টিএমএম, এদেরও হচ্ছে ভিন্ন ভিন্ন মানে স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। তার সেটা যদি ফুলফিল করে, তাহলে তোমার সফটওয়্যারটা মানে হবে আর কি। দ্যাট মিন্স তোমার সফটওয়্যারটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড মেনটেন করে, দ্যাট মিন্স সেটা হচ্ছে একটা সার্টিফাইড হবে আর কি। কথা বুঝতে পারছো? যদিও আমাদের দেশে ধরো তুমি ওয়েবসাইট ডেভেলপ করো, তো এইগুলো কিন্তু আসলে নর্মাল আমরা ইউজার যারা আছি তারা আসলে কিছুই দেখি না। কথা বুঝতে পারছো কিনা? এগুলো তো খুব বেশি, কিন্তু যখন তুমি একটা কোম্পানি কোন একটা মানে ইসে চলে যাবে, ধরো ব্যাংকিং একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাবে, তাদের কিন্তু এই সব সমস্ত বিষয়গুলো হচ্ছে খেয়াল করে দেন হচ্ছে একটা সফটওয়্যারের ফাইনাল ভার্সন হচ্ছে রিলিজ করতে হয়। কথা বুঝতে পারো? কাস্টমারকে দিতে হয় এই ইস্যুগুলো, যদিও এত থিওরিটিক্যাল হয়তো এত কিছু মেনটেন করে না, বাট তাদের কিন্তু কোয়ালিটি ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ার বা কোয়ালিটি যারা চেক করে, তারা কিন্তু হচ্ছে এগুলো চেক করার পরে দেন কাস্টমারকে দেয়, প্রতিটা টেস্টিং করে, ডিবাগ করে, দেন হচ্ছে তারা দেয়। যদি কোনো প্রবলেম থাকে আবার সফটওয়্যার ডেভেলপদের কাছে হচ্ছে রিটার্ন করে। ফাইনালি তারপরে যদি সবকিছু সলভ হয়, যদিও এটা কন্টিনিউয়াস প্রসেস, তারপরে হচ্ছে মানে সেটা কাস্টমারকে হচ্ছে হ্যান্ড ওভার করে। কথা বুঝতে পারছো কিনা? তে বেসিক্যালি আমি আসলে আজকে বেশি কথা বলতে চাচ্ছি না, তো তোমাদেরকে আমি জাস্ট মানে ইনিশিয়াল শুরু করে দিতে চাচ্ছি। আমি এই চ্যাপ্টারটা শুরু করলাম আর কি। পরবর্তীতে আরো কয়েকটা ক্লাস নিয়ে আমি হচ্ছে এটা তোমাদেরকে হচ্ছে কাজ দিব, এবং তোমাদেরকে নিজেদেরকে এটার বেশ কিছু ইস্যু সলভ করতে হবে। দেন হয়তো 1 বাই 1 মানে টপিকস অনুযায়ী হচ্ছে আমরা ডিসকাস করবো আর কি। কথা বুঝতে পারছো? মানে তোমরা যেটা তৈরি করবা সেটার উপরেই হচ্ছে 1 বাই 1 হচ্ছে ডিসকাস করব, বা কোন একটা গ্রুপকে হচ্ছে প্রেজেন্টেশন দিয়ে দিতে বলতে পারি যে তুমি আজকে এই টপিকসটা প্রেজেন্ট করবা। তো এইখানে দেখো যে আমি যতটুকু কথা বললাম, এখানে কয়েকটা কোশ্চেন তোমাদেরকে মানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট আকারে মানে আপলোড দিবা।
আমি এই কোশ্চেন গুলো হচ্ছে এখান থেকে তোমার অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব আর কি। Sorry. দেখো এখানে কিছু কোশ্চেন আছে, আশা করি এগুলো সলভ করলেই, যেমন এক্সারসাইজ আছে, এগুলো একটু দেখবা যে স্টাডি দ্য ইউরান কনসেপ্ট অফ ডিজাইন ওয়ার্ক থ্রু এন্ড দ্য আইবিএম কনসেপ্ট অফ এ ডিজাইন ইনস্পেকশন, ডিসকাস দ্য সিমিলারিটিস এন্ড ডিফারেন্স বিটুইন দেম। কথা বুঝতে পারছো? সরি, আমি তো অন্য চ্যাপ্টারে চলে গেছি। আচ্ছা, এখানে একটু রিসার্চ পেপার গুলো একটু দেখার চেষ্টা করবো, আসলে কোন একটা পেপার লিখতে গেলে বা বই লিখতে গেলে তারা আসলে কি স্টাইল ফলো করে, কারণ নেক্সট সেমিস্টারে তো তোমাদের এগুলো করা লাগবে। কথা বুঝতে পারছো? আর তোমাদের কিন্তু পাবলিকেশন না হলে আসলে ডিগ্রি মনে হয় কঠিন হবে আর কি প্রত্যেকেরই। আচ্ছা, এখানে একটু কথা দেখো যে এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অফ স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, হোয়াট আর দ্য টুলস ইউজড ফর দিস পারপোজ। তারপরে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ লিন প্রিন্সিপাল, আমি জাস্ট প্রিন্সিপালটার কথা বলছি, বাট এই কনসেপ্ট লিন প্রিন্সিপালের কনসেপ্টটা তোমাকে হচ্ছে এক্সপ্লেন করতে হবে। কথা বুঝতে পারছো? তো এখানে যতটুকু আমি কথা বলছি, আমি মনে হয় এই পর্যন্ত একটু কথা বলছি, 4টা কোশ্চেনের আমি কথা বলছি, যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অথবা ডিফারেন্স বিটুইন টিকিউএম টিকিউসি, তারপরে হচ্ছে এগুলো তো পরের ইস্যু। তো এই ইস্যুগুলো হচ্ছে আমি একটা জাস্ট অ্যাসাইনমেন্ট আকারে আমি দেখতে চাচ্ছি যে তোমরা কিভাবে এটা করো। নেক্সট ক্লাসে আবার কথা বলবো আর কি। আর তোমাদের এই বইগুলো জাস্ট হচ্ছে সিস্টেম থেকে মানে গুগল ক্লাসরুম থেকে ডাউনলোড করে নিলেই হবে, ঠিক আছে? দেখো তার কারো কোনো ইস্যু আছে? দেখো, বুঝতে না পারলে কোনো কিছু ইস্যু থাকলে বলো। আর আমি হচ্ছে আগে মেসেজ দিব যে কখন ক্লাস নিব, তারপরে তোমাদের সাথে ডিসকাস করে টাইমটা ঠিক করবো আর কি। তোমরা যদি গ্রুপে মেসেজ দাও টাইমটা ঠিক করবো। বলো। স্যার আপনি তো মানে উইকেন্ড ছাড়াও তো ক্লাস হবে নাকি আপনার ক্লাস? হ্যাঁ, মানে আমি উইকেন্ড ছাড়াও ক্লাস নিব আর কি, সেটা বলে দিব আর কি। কারণ তোমাদের হচ্ছে সেটা রাতে নিলে তো তোমাদের ভালো হয় নাকি? স্যার আমার সমস্যা হচ্ছে মানে আমার অফিস হচ্ছে 11টা থেকে 8টা পর্যন্ত, তো অফিস রাত আমার 8টা? বাসা থেকে দূরে। হ্যাঁ, তো মানে আমার বাসায় আসতে আসতে আর কি অলমোস্ট 10টা বাজে। তো তার মানে এখন তোমার কি সপ্তাহে সব দিনই অফিস? না না স্যার, আমার শুক্র শনির মানে বন্ধ আছে, বাট বাকি যে 5 দিন আর কি সেটা বললাম। সবারই তো তাহলে শুক্র শনি বন্ধ আছে না? না শুধু এক, মানে কার বন্ধ আর বন্ধ নেই কার কার? আমার বন্ধ নেই, আমার স্যার সোমবার অফ ডে ইউনিভার্সিটিতে। ও, তুমি কি আবার শুরু করছো ক্লাস? হ্যাঁ স্যার, জয়েন করছি ম্যাটারনিটি লিভের পরে। আচ্ছা, তোমাদের স্টুডেন্ট কত ভর্তি হয়েছে এখন? এই সেমিস্টার একটু কম স্যার, এই সেমিস্টারে 15। এমনি তো রানিং সেমিস্টার গুলোতে স্যার 40-50 এভাবেই থাকে প্রত্যেকটা সেমিস্টারে। ও, কিন্তু এবার মনে হয় কমবে, ওই যে ট্রাস্ট ইউনিভার্সিটি আসার কারণে মনে হয় না? হ্যাঁ স্যার, অনেকগুলো এখন 3টা ইউনিভার্সিটি তো রানিং, এই জন্য একটু কম স্টুডেন্ট, এবার 15 জন ভর্তি হয়েছে আপাতত। সিএসসি তে, সরি সিএসসি তে না? হ্যাঁ সিএসসি তে শুধু। ও, এখন তাহলে মানে টাইমিং তো এক একজনের এক এক টাইমিং হবে। স্যার ব্যাপার হচ্ছে যে আমি মানে মানে উইকেন্ড ছাড়াও ক্লাস করতে পারবো, বাট সেটা দিনে হলে আমার জন্য সমস্যা নাই, আমি অফিসে বসে ক্লাস করতে পারবো, সেটা আমার সমস্যা হবে না আশা করি। মানে যদি 1 ঘন্টার ক্লাস হয় বা এরকম, মানে এর থেকে বেশি হলে সমস্যা হবে হয়তো। না, 1 ঘন্টাই নিবে আর কি, আর বেশি ক্লাস হবে না। কারণ আসলে আর তোমাদের কাজগুলো হচ্ছে অ্যাসাইনমেন্টটা তৈরির উপরে বেশি করবো আর কি। কারণ নিজেরা একটু পড়ে টড়ে যদি নিজেরা করতে পারো সেটা সবচেয়ে ভালো। আর আমরা শুধু ডিসকাস করলে সেটা হবে আর কি। কনসেপ্ট গুলো হচ্ছে ডিসকাস করে নিলে যাতে নিজেরা অন্তত লিখতে পারো ফাইনালে, বিষয়টা হচ্ছে এরকম। কারণ এই কোর্স তো আসলে বেশিরভাগই হচ্ছে টাইপের এক কোর্স, টার্ম গুলো কিছু পরিচিত দরকার। কারণ ফাইনাল তো তোমাদের মনে হয় ফাইনালি একেবারে কোশ্চিন দিয়ে পরীক্ষা হয় একটা দেখলাম, তাই না? আর মিড গুলো তো হচ্ছে যদি কেস স্টাডি আকারে দেয়া যায়, মিড দেখি তোমার মাহবুবের সাথে কথা বলে যদি মিড গুলো কেস স্টাডি টাইপের দিয়ে করে নেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হবে আর কি।
বিভিন্ন ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে কেস স্টাডি আছে ওই টাইপের মানে দিব আর কি। তাহলে তোমরা সলভ করে নিয়ে আসলা, দেখা যাচ্ছে যে ওইটাই হচ্ছে ফাইনাল মিডের খাতায় জাস্ট কিছু না লিখে ওইটাও করা যাবে। দেখি তোমাদের মাহবুব স্যার কি প্ল্যান করে, মানে পরবর্তীতে আরো ডিটেলস কথা বলবো আর কি। যে তোমার মাহবুব স্যার কবে থেকে শুরু করবে কিছু বলছে? আসলে বলেন না এটা। আচ্ছা, আক্তারের এটা তো চলে গেছে। কিন্তু এক একজনের এক এক সমস্যা থাকবেই, মানে সলভ করা যাবে না। দাও তো তোমরা করতে পারছো, যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, যদি অফলাইনে হলো তাহলে তো অনেকের জন্য ডিফিকাল্ট হবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সবাই তো হচ্ছে এখানে গুগল ক্লাসরুমে তো আছো? হ্যাঁ। আচ্ছা, এই গুগল ক্লাসরুমে তো আগে তোমাদের কিছু ক্লাস করছো নাকি না? আগে কোনো ক্লাস করছো গুগল ক্লাসরুমে, রিসোর্স করছো নাকি? আচ্ছা, আমি মেল দিলে তো বুঝতে পারবো, আচ্ছা সেটা সমস্যা নেই, মেল দিলে তোমাদের কাছে মেল যাবে আর কি। ঠিক আছে, আর আমি অ্যাসাইনমেন্ট গুলো এবং সবগুলো জিনিসই হচ্ছে আপলোড করে এখানে রাখবো, তারপরে হচ্ছে নেক্সট ক্লাসে আবার কথা বলবো। নেক্সট ক্লাসের আগে আমি তোমাদেরকে মেসেজ দিই। তোমাদের কি কোনো স্পেসিফিক সিআর আছে না গ্রুপে সব? স্যার গ্রুপেই সব। আচ্ছা, তাহলে তো ওই মানে ফেসবুকে গ্রুপে দিলেই হবে। মাসুদ স্যার তো ফেসবুক গ্রুপে মনে হয় করছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি এখানে সবই হচ্ছে দিয়ে দিব, রিসোর্স গুলো হচ্ছে গুগল ক্লাসরুমে দিব আর এখানে সব দিয়ে দিব আর কি। ঠিক আছে, কারো কোনো আর ইস্যু আছে দেখো? না স্যার আপাতত নাই। আচ্ছা, আর দেখি আমি এই যে এই নামগুলো এখানে কোথা থেকে পাওয়া যায়, তারপরে আমি এই যে অ্যাটেন্ডেন্সের একটা শীট করে দিব আর কি। তাহলে টেন্টেটিভ অন্তত বোঝা যাবে যে কারা কি ক্লাস ক্লাস করতেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার।